শুরু করছি আমরা গ্রুপ 16 পি ব্লক এলিমেন্টস। আমাদের পি ব্লকের মধ্যে গ্রুপ 16 এর যে গ্রুপটা রয়েছে তাতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম, এই 5টা এলিমেন্ট থাকে। এই 5টা এলিমেন্ট নিয়ে আমাদের গ্রুপ 16। আমরা গ্রুপ 16 যেটা পড়ছি এখানে টোটাল 5টা এলিমেন্ট: অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম। তো এই সমস্ত যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টগুলোর প্রপার্টি আমরা জানবো আজকের এই ক্লাসটাতে, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথমে বলে নিই আমাদের এই পোলোনিয়ামটা সম্পর্কে। একদম লাস্ট এলিমেন্ট যেটা আমাদের পোলোনিয়াম রয়েছে, পোলোনিয়াম হচ্ছে 84। সো দিস ইজ রেডিও অ্যাক্টিভ। এই যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হয়ে গেল, সেই কারণে পোলোনিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে খুব একটা কোনো রিয়াকশন পাওয়া যাবে না, বা রিয়াকশন করাও যায় না রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে নিয়ে। এদের প্রপার্টি আমরা আলোচনা করব না। ওকে, আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই 4টে এলিমেন্ট নিয়ে। আমরা পোলোনিয়াম নিয়ে খুব একটা ডিসকাস করার সুযোগ পাচ্ছি না। পোলোনিয়ামে সেরকম রিয়াকশনও নেই, সেরকম কম্পাউন্ডও নেই, এবং এর প্রপার্টি জাজ করাও সম্ভব না, যেহেতু এটা রেডিও অ্যাক্টিভ, সেই কারণে। তো পোলোনিয়ামকে একদম আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দিই। 4টে এলিমেন্ট আমাদের লিস্টে আসছে যাদের প্রপার্টি নিয়ে আলোচনা হবে। তো প্রপার্টি আলোচনা করতে গেলে গ্রুপ প্রপার্টিজ, যেটাকে আমরা বলি গ্রুপ প্রপার্টিজ, গ্রুপ প্রপার্টিজ যখনই আলোচনা করতে যাবে দুটো পয়েন্ট চলে আসে। একটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াই, আর নাম্বার 2 হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি। এই দুটো পয়েন্ট সবসময় আমাদের প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে ইম্পর্টেন্স রাখে। এছাড়া আরো দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্স রাখবে। নাম্বার 3 হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি, আর নাম্বার 4 হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো প্রথমে চলে আসি অ্যাটমিক রেডিয়াস। আমরা জানি উপর থেকে নিচে অ্যাটমিক রেডিয়াসে কি হয়, ইনক্রিজ হয়, এটা ইনক্রিজ করে যাবে। সো অ্যাটমিক রেডিয়াসের এই যে ইনক্রিজটা হচ্ছে সমস্ত গ্রুপেই হয়, এটা গ্রুপ 16 বলে নয়, সমস্ত গ্রুপেই অ্যাটমিক রেডিয়াস ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকে। যত উপর থেকে গ্রুপে আমরা নিচের দিকে নামবো অ্যাটমিক রেডিয়াস বাড়ে। এটা খুব কমনলি আমরা অবজার্ভ করেছি, কারণ একটা করে নতুন শেল অ্যাড হয়, তাই রেডিয়াসটা বাড়তে থাকে। এবার রেডিয়াস যত বেড়ে যাবে, রেডিয়াসের সাথে আয়নাইজেশন এনার্জি কানেক্টেড হয়। তো আয়নাইজেশন এনার্জি রিলেশন দেখবে 1/রেডিয়াস। দ্যাট মিনস আয়নাইজেশন এনার্জি রেডিয়াস যত বাড়বে তত কমতে থাকবে। আয়নাইজেশন এনার্জি কাকে বলে একটু জাস্ট মনে করিয়ে দিই। আমাদের কোনো এলিমেন্ট থেকে তার আউটার শেলের ইলেকট্রন বার করতে যে অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হয়, সহজে বলছি, ডিটেল ডেফিনেশনে যাচ্ছি না, সহজ কথায় যদি আমরা আয়নাইজেশন এনার্জি বুঝতে চাই, তাহলে কোনো অ্যাটমের আউটার মোস্ট শেল যেটা রয়েছে তার থেকে একটা ইলেকট্রন বার করতে হবে। ঠিক আছে, আউটার মোস্ট যে শেলটা হয় তার থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে আমাদের কি করতে হবে, এনার্জি দিতে হবে। ঠিক আছে, আউটার মোস্ট শেল যেটা হয়, ইলেকট্রন বার করতে গেলে এনার্জি লাগবে। তো এই এনার্জিটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কম বা বেশি হওয়াটা ডিপেন্ড করে অনেকটা সাইজের উপর। তো সাইজ যত বাড়বে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে যে আয়নাইজেশন এনার্জি হবে, সালফারে কমবে, সেলেনিয়ামে আরো কমবে, টেলুরিয়ামে আরো কমে যাবে, বিকজ সাইজ বেড়ে যাচ্ছে। যত বড় সাইজের দিকে যাব আমরা, নিউক্লিয়াস থেকে আউটার শেলটা অনেক দূরে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটা আউটার শেলের উপর সেটা কমে যাবে।
এবং এই কমে যাওয়াটার কারণে আউটার শেলে যে ব্যাপারটা হবে, কমে যাওয়ার কারণে দেখা যাবে যে সেখানে আয়নাইজেশন এনার্জি কিন্তু আস্তে আস্তে কম লাগছে, কম এনার্জিতে আমরা ইলেকট্রনটা বার করে আনতে পারছি। তো সহজ কথায় আয়নাইজেশন এনার্জি এবং রেডিয়াস ব্যস্তানুপাতিক যাচ্ছে। রেডিয়াস যত বাড়তে থাকবে আয়নাইজেশন এনার্জি যত কম লাগবে, কারণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে থাকবে, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইলেকট্রনের উপর কম থাকবে, সেই কারণে কম এনার্জিতে আমরা ইলেকট্রন বার করতে পারবো। তো এই পয়েন্টগুলো আমরা আমাদের গ্রুপ 16 এর ক্ষেত্রে ফলো করতে পারছি। এবার একটু অ্যাড করে দিই এখানে, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ 15 এর রেসপেক্টে গ্রুপ 16 কে দেখলে কি রকম দেখবো আমরা। গ্রুপ 15 এবং গ্রুপ 16 এর যদি কম্পেয়ার করা যায়, আয়নাইজেশন এনার্জি দিই গ্রুপ 15 আর গ্রুপ 16 এদের কম্পারিজন করছি। তো গ্রুপ 15 এর কনফিগারেশন হয় NS2NP3 আর গ্রুপ 16 এর কনফিগারেশন হয় NS2NP4। এটা আমরা জানবো, এই পুরো গ্রুপের কনফিগারেশন হচ্ছে NS2NP4, এদের জেনারেল কনফিগারেশন। ঠিক আছে, তো এই কনফিগারেশন এবং এই কনফিগারেশনের মধ্যে এইটা মনে রাখবে হাফ ফিল্ড, এটা হলো কি আমাদের হাফ ফিল্ড। সো হাফ ফিল্ড হওয়ার কারণে এইটা হলো গিয়ে মোর স্টেবল। আর এক্ষেত্রে কি হবে, এই যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় NS2NP3, তখন হলো গিয়ে হাফ ফিল্ড, মানে মোর স্টেবল হবে যদি ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে সিচুয়েশনটা কি বোঝাচ্ছে, যে গ্রুপ 15 এর যে কনফিগারেশন রয়েছে হাফ ফিল্ড কনফিগারেশন, সেটা মোর স্টেবল এবং সেখান থেকে ইলেকট্রন বার করাটা টাফ। আর গ্রুপ 16 এর যে কনফিগারেশন রয়েছে, ও ইলেকট্রন ছেড়ে দিলে তখন মোর স্টেবল হবে, তখন হাফ ফিল্ড কনফিগারেশনে চলে আসবে, মোর স্টেবল হয়ে যাবে। তো তখন মানে বেটার সিচুয়েশনে পৌঁছচ্ছে আমাদের গ্রুপ 16 এর এলিমেন্টগুলো। অর্থাৎ গ্রুপ 16 এর এলিমেন্টগুলোর ক্ষেত্রে বলা যেতে পারে ইলেকট্রন ছাড়ার খানিকটা টেন্ডেন্সি থাকবে গ্রুপ 15 এর রেসপেক্টে। ওই জন্য আমরা বলতে পারি 15 এবং 16 এর মধ্যে আয়নাইজেশন এনার্জি গ্রুপ 15 এর বেশি। গ্রুপ 15 এর ইলেকট্রন বার করতে আমাকে একটু বেশি এনার্জি ইউজ করতে হবে, বেশি এনার্জি খরচ করতে হবে, বিকজ গ্রুপ 15 এর কনফিগারেশনটা স্টেবল আছে। এবার চলে আসবো আমরা ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন নেগেটিভিটি, এই দুটো পয়েন্টের দিকে। এরাও কানেক্টেড আমাদের আয়নাইজেশন এনার্জির সাথে। মনে রাখবে আয়নাইজেশন এনার্জি যত বেশি হবে তত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, মানে একদম এই দুটো পয়েন্ট কানেক্টেড হয়ে যায়। যত বেশি আয়নাইজেশন এনার্জি এলিমেন্টের, তার ইলেকট্রোনেগেটিভিটিও তত বেশি হয়, কারণ তার নিউক্লিয়াসের ইলেকট্রন টানার ক্ষমতাটা বেশি থাকে। তো ইলেকট্রোনেগেটিভিটি যদি বলা হয়, তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম প্রত্যেকটা গ্রুপেই উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। কারণটা সাইজ বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রন দূরে হয়ে যাচ্ছে এবং ন্যাচারালি আয়নাইজেশন এনার্জিটাও কম থাকছে। সেক্ষেত্রে ইলেকট্রন যে টানবে, বাইরের ইলেকট্রন টানার যে ক্ষমতা, সেটা ডিক্রিজ করে যায়। তো দেখা যায় যে ইলেকট্রোনেগেটিভিটি পয়েন্টটা ওপর থেকে নিচে যত নামছি আমরা ডিক্রিজ করছে, রেগুলার ডিক্রিজ হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, কারণ নিচের দিকে সাইজ বাড়ছে। সাইজ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, তার ফলে বাইরের ইলেকট্রনকে নিউক্লিয়াস খুব ভালো টানতে পারছে না, এই এফেক্টটা ঘটছে। বাইরে যে ইলেকট্রন কোন একটা আছে তাকে নিউক্লিয়াস কিন্তু খুব ভালো টেনে নিতে পারছে না। তো এই কারণে ইলেকট্রোনেগেটিভিটি উপর থেকে নিচে ডিক্রিজ করছে। এবার থাকলো ইলেকট্রন গেইন এনথালপি, এই পয়েন্টটা। ইলেকট্রন গেইন এনথালপির ক্ষেত্রে খেয়াল করে দেখো, কোন একটা অ্যাটম যে ইলেকট্রন গেইন করবে তাতে এনার্জি চেঞ্জ। অর্থাৎ ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করে বলি,
মনে করা যাক অক্সিজেন গ্যাসিয়াস অবস্থায় আছে, সে একটা ইলেকট্রন গেইন করে অক্সিজেন মাইনাস গ্যাসে পরিণত হবে। তো এর জন্য একটা এনার্জি রিলিজ হবে, ইলেকট্রন যেহেতু গেইন হয়েছে এনার্জি রিলিজ হবে। যত বেশি এনার্জি রিলিজ হবে মানে যত প্রসেসটা ফেভার্ড হবে, এনার্জি রিলিজ বেশি হওয়া মানে কি প্রসেসটা আরো ফেভার্ড হলো, ঠিক আছে। যত এনার্জি বেশি রিলিজ হবে তত প্রসেসটা ফেভার্ড হবে, তত বেশি করে হবে প্রসেসটা। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে ইলেকট্রন গেইন এনথালপি, যেটার কথা বলছি আমরা, ইলেকট্রন গেইন এনথালপি হ্যাঁ তত বেশি হবে। তো যে অ্যাটমের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি থাকছে তার ইলেকট্রন গেইন এনথালপিও বেশি হবে। এখন ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হয় ইলেকট্রন গেইন এনথালপিও নর্মালি বেশি হয়। সব ক্ষেত্রে হবে তার কোনো মানে নেই। নর্মালি যেটা হয় ইলেকট্রন গেইন এনথালপি বেশি, ইলেকট্রোনেগেটিভিটিও বেশি, দুটোই বেশি বেশি থাকে। কিন্তু সব ক্ষেত্রে যে তাই হবে তার কোনো মানে নেই, বুঝতে পারছি। যেরকম অক্সিজেন সালফারের কেসটা ইম্পর্টেন্ট। অক্সিজেন সালফারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সিচুয়েশন যেরকম রয়েছে হ্যাঁ তাতে সালফারের ইলেকট্রন গেইন এনথালপিটা বেশি হচ্ছে অক্সিজেনের থেকে। সালফারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি অক্সিজেনের থেকে বেশি। নর্মালি অক্সিজেনের আমরা এক্সপেক্ট করতে পারি যে ইলেকট্রন গেইন এনথালপি বেশি হওয়া উচিত, কিন্তু সালফারের এক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি বেশি, উল্টো সিচুয়েশন দেখাচ্ছে। তো কারণটা কি খুঁজে বার করবো আমরা। কারণটা হচ্ছে অক্সিজেনের স্মল সাইজ। অক্সিজেনের হচ্ছে স্মল সাইজ, তাই হয়ে যাচ্ছে হাই চার্জ ডেন্সিটি। স্মল সাইজ হাই চার্জ ডেন্সিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, রিপেলস দ্য আউটার ইলেকট্রন, ঠিক আছে। রিপেলস দ্য আউটার ইলেকট্রন কথাটা ভুল হলো, রিপেলস বলা উচিত যে রিপেলস দ্য ইনকামিং ইলেকট্রন, ঠিক আছে। যে ইলেকট্রনটা বাইরে থেকে আসছে তাকে রিপেল করছে। তো বাইরে থেকে যে ইলেকট্রনটা আসছে তাকে রিপেল করছে অক্সিজেন বেশি, সালফারও খানিকটা করে। ভেতরে ধরো এই যে বাইরে কক্ষটা রয়েছে, ধরো পরপর ইলেকট্রন গুলো রয়েছে এখানে, হ্যাঁ। তো বাইরে থেকে কোন একটা ইলেকট্রন ধরো আসবে এখানে, যে বাইরে থেকে ইলেকট্রনটা ঢুকবে চেষ্টা করবে, তো ইলেকট্রনটা ঢোকার ক্ষেত্রে বাধা দেবে ভেতরের ইলেকট্রন, ঠিক আছে। বাইরে থেকে কোন একটা ইলেকট্রন যে ভেতরে এসে ঢুকবে, ইলেকট্রনে ঢোকার ক্ষেত্রে বাধা দিচ্ছে ভেতরে যে সমস্ত ইলেকট্রন গুলো আছে তারা, ঠিক আছে। তো তারা বাধা দেবে বেসিক্যালি। তো এই যে রিপালশন বা বিকর্ষণ যেটা ঘটছে, ঠিক আছে, রিপালশনটা বা বিকর্ষণটা যেটা ঘটে যাচ্ছে, এই রিপালশনটা জন্য অক্সিজেনের ইলেকট্রন গেইন এনথালপিটা কম হবে, রিপালশনটার জন্য, আর কিছু না। তো সালফারের ক্ষেত্রে বলতে পারো যে সালফারের তো রিপালশন হতে পারে, হ্যাঁ, সালফারের সাইজটা একটু বড় আছে। অক্সিজেন কম্পারেটিভলি সালফারের থেকে যদি আমরা তুলনা করি, সালফারের থেকে তুলনা করলে অক্সিজেন কম্পারেটিভলি কিন্তু ছোট সাইজ, এবং অক্সিজেনের ছোট সাইজের কারণে ঘটনাটা ঘটছে যে অক্সিজেন কিন্তু রিপালশন বেশি দিচ্ছে বাইরে থেকে আসা ইলেকট্রনটাকে, এবং সেই কারণে আমরা ফলো করছি যে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু কম হচ্ছে, সেখানে সালফারের ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু কম্পারেটিভলি বেশি। মানে আমরা এটা কম্পেয়ার করছি, এটা তুলনা করে বলছি যে কার ইলেকট্রন গেইন এনথালপি বেশি হবে, কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তড়িৎ-ঋণাত্মকতা নিয়ে কোনো সমস্যা নেই, ইলেকট্রন গেইন এনথালপিটা সালফারের বেশি, অক্সিজেনের কম, অক্সিজেনের ছোট আকারটার জন্য চার্জ ডেন্সিটিটা বেশি। বেশ, এবার এখানে আরেকটা পয়েন্টও আছে, সেটা হচ্ছে যে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অক্সিজেন তো দুটো ইলেকট্রন নিতে পারে, কারণ আউটার মোস্ট শেলে অক্সিজেনের দুটো ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে। তো অক্সিজেন মাইনাস যেটা আছে
এই কি করতে পারে, আরেকটা ইলেকট্রন নিয়ে O2- পরিণত হতে পারে, তাতেও এনার্জি বেরোবে, নো প্রবলেম। সো এখানে বিষয়টা হয়ে যাচ্ছে এটা, এখানে বিষয়টা হয়ে যাচ্ছে এটা, যে এই প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক, আর এটা হয়ে যাচ্ছে এন্ডোথার্মিক, মানে তাপ এখানে নেবে। তো কারণটা কি, ইলেকট্রন যুক্ত হলে এখানে তাপ নেওয়ার কারণটা কি হলো? কারণটা বলছে যে এক্ষেত্রে যে বিষয়টা ঘটে যাচ্ছে সেটা হলো একটা অ্যানায়নে ইলেকট্রন যোগ করা হচ্ছে, এবং ইলেকট্রনটা অ্যানায়নে যেহেতু যোগ করা হচ্ছে সেকেন্ড স্টেপটাতে, সেক্ষেত্রে অ্যানায়নটা স্বাভাবিকভাবে ইলেকট্রনটাকে ঢুকতে দেবে না, তো জোর করে ঢোকাতে হচ্ছে, রিপালশনের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, এনার্জি লেগে যাচ্ছে, তাই ওটা হচ্ছে এন্ডোথার্মিক বা তাপগ্রাহী। আর প্রথম যে প্রসেসটার কথা বলছে ওটা হচ্ছে এক্সোথার্মিক, তাপমোচী। একটা তাপমোচী একটা তাপগ্রাহী প্রক্রিয়া রয়েছে আমাদের এখানে। একটা তাপমোচী একটা তাপগ্রাহী। প্রথম স্টেপটায় তাপ বেরোচ্ছে, ইজিলি ইলেকট্রনটা নিচ্ছে, তাপ রিলিজ করছে, কিন্তু পরের ইলেকট্রনটা নিতে গিয়ে বাধা হচ্ছে, বিকজ অক্সিজেন মাইনাস থেকে অক্সিজেন 2- যখন হতে যাচ্ছে, ইলেকট্রনটা বাধা পাচ্ছে পরমাণু থেকে। যে পরমাণু বলাটা ভুল হবে, আয়নটা থেকে। তো আয়ন থেকে ইলেকট্রনটা বাধা পাচ্ছে, আয়নটা এবং ইলেকট্রনটা পরস্পর রিপালশন হয়ে সেখানে বাধা পেয়ে দেখা যাচ্ছে যে এনার্জি রিলিজ করছেন, উল্টে এনার্জি দিয়ে মানে ইলেকট্রনকে এন্টার করাতে হচ্ছে, এরকম হচ্ছে সিচুয়েশন। তো এই গেল আমাদের প্রথম যে 4টে পয়েন্ট আমরা যে আলোচনা করলাম। এরপরের পয়েন্টগুলো আসছি। নাম্বার 5 হচ্ছে মেটালিক প্রপার্টি। মেটালিক প্রপার্টিতে প্রথমে বলে দিই যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম পরপর মেটালিক প্রপার্টি উপর থেকে নিচে বেড়ে যাবে। প্রত্যেকটা গ্রুপেই তাই হয়, যত উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে যাওয়ার সময় মেটালিক প্রপার্টিটা বেড়ে যায়। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জিটা কমতে থাকে এবং মেটালিক প্রপার্টি ন্যাচারালি বাড়তে থাকে। যত বড় অ্যাটম হবে তত বেশি মেটালিক প্রপার্টির দিকে সে চলে যাচ্ছে, ধাতব ধর্ম বেড়ে যাচ্ছে। এবার নাম্বার 6 আসছি আমরা আমাদের এলিমেন্টাল স্টেট। তো দেখা যাচ্ছে অক্সিজেনটা হচ্ছে O2, সালফার হচ্ছে S8, সেলেনিয়াম হচ্ছে Se8। তো এই সিচুয়েশনটা আমাদের একটা কোয়েশ্চেনে ফেলছে যে এরকম কেন। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, দেখো অক্সিজেন ডাবল বন্ড করে ফেলে, এরকম একটা স্ট্রাকচার লুইস ডট দিয়ে যদি আঁকি আমরা। আর সেদিকে সালফারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম ক্রাউন লাইক শেপ হয়ে যাচ্ছে সালফারের। হ্যাঁ, এরকম ধরনের ক্রাউন লাইক শেপ দেখা যায় সালফারের ক্ষেত্রে। তো সিচুয়েশনটা এরকম কেন হচ্ছে, এর জন্য আমাদেরকে বুঝতে হবে যেটা মাল্টিপল বন্ড ফর্মেশনের পয়েন্টটা নাম্বার 7 এর সাথে কানেক্টেড হয়ে যাবে। মাল্টিপল বন্ড ফর্মেশন, আর নাম্বার 8 চলে আসবে ক্যাটিনেশন প্রপার্টি। এই পয়েন্টসগুলো এর সাথে কানেক্টেড হবে। তো এলিমেন্টাল স্টেটে আমরা যেটা দেখতে পাচ্ছি এদের মৌলিক অবস্থাটা, যে অক্সিজেন O2 হচ্ছে, সালফার হচ্ছে S8, সেলেনিয়াম Se8। তো এই যে সালফার বা সেলেনিয়ামের ক্ষেত্রে যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, সালফারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, আবার সেলেনিয়ামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশনটা কেন, সালফার S8 হচ্ছে, সেলেনিয়াম Se8 হচ্ছে, এর বেসিক কারণটা কি? তো এখানে দেখা যাচ্ছে এটা যে অক্সিজেনে কি হয়, মাল্টিপল বন্ড ফর্মেশনটা হয়, যেটা বাকিদের মধ্যে হয় না। মাল্টিপল বন্ডটা কিরকম হয়, যেমন আমাদের পি পাই বন্ডে, ঠিক আছে,
যেটা পাই বন্ডিং যেটাকে আমরা বলে থাকি, একটু ভালো করে বললে পি পাই বন্ডিং, দুটো পাশাপাশি পি অরবিটালের মধ্যে পাই বন্ডিং, দ্যাট ইজ কল্ড পি পাই বন্ডিং। সো এই পি পাই বন্ডিংটা কে বানাতে পারে? অক্সিজেন বানাতে পারে। পাই বন্ডিং অক্সিজেন বানাতে পারবে। সালফার কেন পারে না? সালফারের সাইজটা একটু বড় আছে, সালফার সেলেনিয়াম। তো এই যে পি পাই যে মাল্টিপল বন্ড ফর্মেশনটার কথা বলছি, এটার জন্য স্মল সাইজ রিকোয়ার্ড। ছোট সাইজের অ্যাটম হতে হবে, তবে তারা পাই বন্ডিংটা পি পাই বন্ডিংটা করতে পারবে, যেটা অক্সিজেন করতে পারছে। তাই ডাবল বন্ড করে থাকে অক্সিজেন। অক্সিজেনের কাছে সুযোগ আছে, অক্সিজেন ডাবল বন্ড করে থাকতে পারে, পি পাই মাল্টিপল বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে, অক্সিজেনের যেহেতু স্মল সাইজ, অক্সিজেনের যে স্মল সাইজটা সেইটা এখানে হেল্প করছে অক্সিজেনকে। ঠিক আছে, পি পাই মাল্টিপল বন্ড ফর্মেশনে, ভালো কথা। এবার সালফারের ক্ষেত্রে কি হচ্ছে বা সেলিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এরা তো S8 ফর্ম করছে। এদের ক্ষেত্রে এক হচ্ছে মাল্টিপল বন্ড ফর্ম না করতে পারে একটা রিজন, যার জন্য এরা সব সিঙ্গেল বন্ড বানাচ্ছে। যেহেতু বড় সাইজ সালফারের, মাল্টিপল বন্ড ফর্মেশনের দিকে সালফার যেতে পারছে না, সেলিনিয়ামও পারছে না। এবং তার সাথে এদের রিলেটিভলি হাই বললাম বন্ড এনার্জি। ঠিক আছে, তবে হ্যাঁ সালফারের বন্ড এনার্জিটা রিলেটিভলি হাই, সেলিনিয়ামে কমে যাচ্ছে বন্ড এনার্জি। তো দেখা যাচ্ছে অক্সিজেনের থেকে সালফার বা সেলিনিয়ামের ক্ষেত্রে বন্ড এনার্জিটা খানিকটা বেশি। তার ফলে বন্ড এনার্জিটা যদি বেশি হয়, বন্ডটা স্ট্রং হবে, সিঙ্গেল বন্ডগুলো খুব স্ট্রং হয় সালফার, এবং ক্যাটিনেশন তার জন্য দেখাতে হবে। ক্যাটিনেশন প্রপার্টি আমরা জানি, পরপর এলিমেন্টস গুলো যখন চেন ফর্ম করে, মানে পরপর যে এলিমেন্টস গুলো জুড়ে গেছে একটা ক্রাউনের মতো গঠন তৈরি করেছে, এ তো অক্সিজেন পারবে না। অক্সিজেন কেন পারবে না? অক্সিজেনের বন্ড এনার্জি সেরকম বেশি নয়। অক্সিজেন সিঙ্গেল বন্ড যেটা সহজে ভেঙে যায়। হ্যাঁ, ডাবল বন্ডের কথা বলছি না, ডাবল বন্ডটা মোটামুটি স্টেবল, কিন্তু সিঙ্গেল বন্ডটা অক্সিজেন অনেক তাড়াতাড়ি ভেঙে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে অক্সিজেন কিন্তু কোনো ক্যাটিনেশন প্রপার্টি দেখাতে পারে না। ঠিক আছে, অক্সিজেনের যেহেতু লোন পেয়ার থাকে এবং পরস্পর রিপালশন কাজ করে, তাই অক্সিজেন কিন্তু কোনো ক্যাটিনেশন প্রপার্টি দেখাতে পারে না। সেখানে সালফার ক্যাটিনেশন প্রপার্টিটা দেখাতে পারছে। সালফারের পক্ষে ক্যাটিনেশন প্রপার্টি দেখানো সম্ভব, অক্সিজেনের পক্ষে ক্যাটিনেশন প্রপার্টি দেখানো সম্ভব নয়। তো এই প্রত্যেকটা পয়েন্টের সাথে কানেক্টেড, ব্যাপারগুলো বুঝতে হবে কেন। তো এখানে আমরা যেটা দেখলাম, অক্সিজেনের ক্ষেত্রে ছোট সাইজ, তার জন্য সে মাল্টিপল বন্ড অর্থাৎ পি পাই বন্ডটা বানাতে পারছে। সালফার কেন ঠিকঠাক পারছে না? বিকজ সালফারের ক্ষেত্রে যেহেতু একটু সাইজটা বড় হয়ে যাচ্ছে, সালফার এই কাজটা করতে পারছে না। ঠিক আছে, তবে হ্যাঁ এটা এর সাথে বলে রাখি, সালফার অক্সিজেন কিন্তু মাল্টিপল বন্ড হয়, দ্যাট ইজ পি পাই মাল্টিপল বন্ড তৈরি হতে পারে। ঠিক আছে, পি পাই হতে পারে, অথবা কোনো ক্ষেত্রে পি পাই বন্ডও হতে পারে। তো এরকম বন্ডিং হতে পারে। যেহেতু সালফার ডি অরবিটালটা আছে, সালফার ডি অরবিটালটা ইউজ করতে পারে। পি পাই বন্ডিং এ সালফারের একটা অপশন থাকে, পি পাই মাল্টিপল বন্ড সালফার বানাতে পারে। তবে সালফার বন্ডটা এরকম ডাবল বন্ড হয় না, সালফারে কিন্তু সিঙ্গেল বন্ডটা হয়। সেখানে পি পাই বন্ডিংটা খুব ভালো হয় না, মানে এই অপশনটা অত ভালো নয়। এই অপশনটা তাও বেটার। ঠিক আছে, পি পাই বন্ডিংটা আরো ভালো তৈরি হয়। তো যাই হোক, সেই কারণে এবং তার সাথে যেহেতু বন্ড এনার্জিটা সালফারের একটু বেশি আছে, সালফারের বন্ডটা একটু স্ট্রং হয়। অক্সিজেনের কি হয়, বেশি ইলেকট্রোনেগেটিভ, তো এদের মধ্যে বন্ডিংটা একটু ভেঙে যায় সহজে রিপালশনের জন্য। সালফারের সেটা হয় না, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম, তো তার ফলে সালফার বন্ডটা রিপালশনের জন্য ভাঙে না। ঠিক আছে, তো এই হচ্ছে কারণ, যার ফলে এই লং চেন তৈরি করতে পারছে, ক্যাটিনেশন দেখাতে পারছে, এই সমস্ত কারণগুলো ঘটছে। ঠিক আছে, এলিমেন্টাল স্টেট, এখানে O2 ওখানে S8 হচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকটা পয়েন্ট দেখো কিভাবে কানেক্টেড।
ক্যাটিনেশন প্রপার্টিটা বললাম, মাল্টিপল বন্ড ফরমেশনের প্যাটার্নটা বললাম এবং এদের এলিমেন্টাল স্টেটটাও বললাম এখানে। নেক্সট আরেকটা পয়েন্ট আছে এখানে একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে ফটো সেন্সিটিভ এলিমেন্ট এখানে রয়েছে। নাম্বার 9 বলেছি ফটো সেন্সিটিভ এলিমেন্ট। ফটো সেন্সিটিভ এলিমেন্ট অর্থাৎ আলোক সংবেদী মৌল রয়েছে এখানে। আমরা সেলেনিয়াম এবং টেলুরিয়ামকে দেখতে পাবো। সেলেনিয়াম এবং টেলুরিয়াম এদের ক্ষেত্রে দেখা যায় যে দুর্বল ধাতব বন্ধন থাকে এবং দুর্বল ধাতব বন্ধনের জন্য লাইট পড়লে লাইটের প্রেজেন্সে বন্ডটা উইক হয়ে যায়, ভেঙে যায় এবং সেখান থেকে ইলেকট্রন বেরোয়। তো তার ফলে এরা ফটো সেন্সিটিভ হয়। ঠিক আছে, আলোকের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে এদের পরিবাহিতাও বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এরা হচ্ছে এই দুটো এলিমেন্টকে আমরা ফটো সেন্সিটিভ এলিমেন্ট বলছি এই গ্রুপের থেকে, সেলেনিয়াম টেলুরিয়াম। হ্যাঁ, এবং যত লাইট পড়বে, যত লাইট এনার্জি পড়ছে, বন্ড ভাঙছে, ইলেকট্রন বেরোচ্ছে এবং পরিবাহিতাটাও সেই হিসাবে বেড়ে যাচ্ছে, তাই এরা আলোক সংবেদী মৌল।